আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের জেইউ এ ইউনিট এস কোর্সের রসায়ন ক্লাসে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের জৈব রসায়নের আজকে পার্ট 2 কমপ্লিট করব এবং পার্ট 1 এ আমরা এক্সাক্ট যেখান থেকে শেষ করছিলাম, আমরা বিক্রিয়া এক্সপোজার শুরু করছিলাম, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এ সকল কিছু জিনিসপাতি পড়ছিলাম। আজকে ঠিক তার পরের টাইপ থেকে একেবারে শেষ পর্যন্ত ডিটেইলে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা টাইপ ওয়াইজ যে এখানকার কোয়েশ্চেনটার উত্তর কি, কি ধরনের এখান থেকে আরও কোয়েশ্চেনারিজ হইতে পারে, কেন এটার উত্তর হলো, এখান থেকে মনে রাখার উপায় কি, উত্তর করার সহজ টেকনিক কি, এ টু জেড ইনশাল্লাহ তুমি সব ভালো মতন এই ক্লাসগুলো থেকে পেয়ে যাবা। চলো তাহলে শুরু করি। আমি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে থাকবো। আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো শুরু করি। ওকে, সো আমরা শুরু করতেছি আসলে আমাদের টাইপ 6 থেকে। টাইপ 6 থেকে যদি শুরু করি, এটা হচ্ছে আমাদের বেনজিন এবং টলুইনের যে টাইপটা। ওকে, চলো স্টার্ট করি। এই একটা বিক্রিয়া দেওয়া আছে, আমাদেরকে প্রোডাক্ট চাইছে। কোয়েশ্চেনটা যদি তুমি লক্ষ্য করো দেখবা খুবই রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেনটা। আচ্ছা, এই যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা আসলে কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কেমন বোঝায়? কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার একটা বিষয় বোঝায়। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটার মেইন থিম আসলে কি ছিল? ছিল হচ্ছে কোনো একটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, দেখো ভাই একটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, COOH, এটা কিসের গ্রুপ ছিল? অ্যাসিডের গ্রুপ ছিল। সেটা সোডিয়াম লবণের সাথে যদি আমরা সোডালাইমের বিক্রিয়া ঘটাই, তাহলে সেখানে আমার সোডিয়াম কার্বনেট এবং একটা কার্বন হ্রাস পেয়ে একটা জৈব মানে মানে একটা আমাদের হাইড্রোকার্বন তৈরি হয়। এই ছিল উপায়টা। চলো এই বিক্রিয়াটা যদি আমি জাস্ট সিম্পলি কেমিস্ট্রিতে একটু লেখার চেষ্টা করি। C6H5 COONA, এটাই তোমার এই বিক্রিয়ক আছে। এর সাথে সোডালাইমের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই হচ্ছে এই বিক্রিয়া। এই বিক্রিয়া করলে আমাদের কি থাকবে বলছে, যে এখানে বলছে দেখো জিনিসটা থাকে হচ্ছে এক্স্যাক্ট এরকম না। এই যে COONA এই অংশটুকু বিক্রিয়া করে তোমাকে তৈরি করে দিবে সোডিয়াম কার্বনেট Na2CO3। বাকি এই যে হাইড্রোজেন ছিল না, এই হাইড্রোজেন বাবাজি এটুকুর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে C6H5 এর সাথে আরেকটা হাইড্রোজেন যদি যুক্ত হয়, C6H6 তৈরি করলো, প্লাস ক্যালসিয়াম অক্সাইড থেকে গেল। এই যে পাইলা, এটাই হচ্ছে তোমার সেই হাইড্রোকার্বনটা। এটা যদি অ্যালকাইল গ্রুপ হতো তাহলে অ্যালকেন তৈরি হতো। এটা যেহেতু ফিনাইল গ্রুপ তাই বেনজিন তৈরি হয়েছে। মানে রাইট অ্যান্সারটা কি হবে আমাদের? বেনজিন। এটা মনে করে নাও, যদি এরকম একটা গ্রুপ হইতো RCOONA, তাহলে আমাদের কি তৈরি হতো বলো তো? অ্যালকেন তৈরি হতো না, হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমাদের কি তৈরি হতো আসলে? RH তৈরি হতো, মানে একটা অ্যালকেন প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস কি? পানি। পানি না, আসলে ক্যালসিয়াম অক্সাইড। এটা আসলে একটা অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া এবং এখানে একটা কার্বন সংখ্যা আসলে হ্রাস পায়। দেখো তো এখানে কার্বন সংখ্যা যত ছিল সেখান থেকে একটা কার্বন সংখ্যা হ্রাস পেয়ে গেছে না? এখানে পেয়ে গেছে না? এই এই হচ্ছে আমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। একটা রাসায়নিক বিক্রিয়া যখন তুমি পড়তেছো, তখন আমি তোমাদেরকে বলি একটু, তোমাকে আসলে কোন কোন জিনিসগুলো পড়লে সেই রাসায়নিক বিক্রিয়াটা সম্পর্কে আর কিচ্ছু তোমার জানা থাকে না, ওই বিক্রিয়াটা তোমাকে নিয়ে খেলবে না, তুমি ওই বিক্রিয়া নিয়ে খেলতে পারবা। একটা রাসায়নিক বিক্রিয়া পড়ার ক্ষেত্রে তোমার জানা দরকার 3টা বেসিক জিনিস। বিক্রিয়ক কে কে, বিক্রিয়ক কে কে, হ্যাঁ, কি কি উৎপাদে মানে উৎপাদ কি কি হয়, কি কি উৎপন্ন হয় বা উৎপাদ হয়, কি কি উৎপাদ হয় উৎপন্ন হয়। 3 নাম্বারটা হচ্ছে বিক্রিয়াটা কোন শর্তে কেমন আচরণ করে, কোন শর্তে, হ্যাঁ, কোন শর্তে কেমন আচরণ করে, বিক্রিয়া কোন শর্তে কেমন আচরণ করে। এই 3টা জিনিস তোমাকে 2 ভাবে পারা লাগে। এই 3টা জিনিস তোমাকে কয় ভাবে পারা লাগে বলো? 2 ভাবে পারা লাগে। এক পারা লাগে হচ্ছে ভাইয়া তোমার বাংলায়, এক পারা লাগে এটা তোমার বাংলায়। বাংলায় মানে কি? বাংলায় যেন তুমি সেটা বলতে পারো, এই যে যেরকম আমি বলতেছি একটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডালাইমের বিক্রিয়াতে। আর আরেক পারা লাগে হচ্ছে, একটা পারা লাগে বাংলায়, আরেকটা পারা লাগে হচ্ছে রসায়নে। এক পারা লাগে বাংলায়, আরেক পারা লাগে হচ্ছে রসায়নে। এই যে পারাটা, এটা হচ্ছে রসায়নে পারা, আর আমি যখন তোমাকে বলে দিলাম কথাগুলো, সেটা হচ্ছে বাংলায় পারা। এতটুকু যদি তুমি একটা বিক্রিয়া থেকে কমপ্লিট করতে পারো, জাস্ট এতটুকু, তাহলে একটা বিক্রিয়া যখন যেভাবে যে অবস্থাতেই দেখ না কেন, বনে জঙ্গলে সমুদ্রে যেখানেই দেখ না কেন, তুমি ওই বিক্রিয়া নিয়ে নিজেই খেলতে পারবা, ওই বিক্রিয়া তোমাকে নিয়ে খেলবে না। বুঝছো? সো আমি প্রিফার করবো জাস্ট এরকম ভাবে একটু শিখো একটা বিক্রিয়া। ঠিক আছে? ওকে, চলো নেক্সট প্রোডাক্টে যাই।
এই একটা বিক্রিয়ার কথা বলছে, এই বিক্রিয়া থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এ। টলুইনের যে বিক্রিয়াটা এখানে দেখানো হয়েছে ভাই, এটা কি একটা টলুইন না? C6H5 এই যে এই গ্রুপটা CH3, এই গ্রুপের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া করানো হয়, হ্যাঁ, তখন এখানে বিক্রিয়া আসে এক্স্যাক্ট, তোমার মনে আছে ওই যে তুমি যে আমাদের মিথেনের সাথে বিক্রিয়া করতা ক্লোরিনের সূর্যের আলোর উপস্থিতিতে, সো এই বিক্রিয়াটা যদি আসলে 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, যেটা এক্সট্রা হিটের কথা বলছে না, এটা মনে করো না হিট বলছে, অথবা আমি যদি স্পেসিফাই করে দিই 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তখন এই ক্লোরিনটা এসে আসলে বেনজিন বলয়ে যুক্ত হয় না, ওই টলুইনের শিকলে যুক্ত হয়, দিয়ে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে সে তৈরি করে হচ্ছে এইরকম একটা যৌগ CH2Cl প্লাস HCl, বুঝছো? এরকম একটা প্রোডাক্ট তৈরি করে। এখন আমি তোমাকে এই জায়গাটা থেকে তোমাকে কি কি জানা দরকার, কি কি জানতে হবে সব কিছু আগে বলি, তারপরে তোমাকে আমি উত্তরে সাম আপ করতেছি। উত্তর তুমি কিছুটা আসলে বুঝেই গেছো, বাট তারপর পরে সাম আপ করতেছি। সেখানে আরো রিপ্লেস হতে পারে না? আরো পারে রিপ্লেস হতে নিশ্চয়ই। আরো যদি রিপ্লেস হয় তাহলে এখানে কি তৈরি করবে বলো তো? CHCl2 প্লাস HCl। আরেকবার রিপ্লেস হতে পারে না? পারে তো নিশ্চয়ই। দেখো তো, আবার যদি বিক্রিয়া করে তাহলে আর হাইড্রোজেন নাই রিপ্লেস হওয়ার মতন, এবার তৈরি করবে হচ্ছে এটা CCl3 প্লাস হচ্ছে HCl। এই যে তিনটা প্রোডাক্ট, এরকম তিনটা প্রোডাক্ট তৈরি হতে পারে বোধহয়, তাই কি না? তাই। আচ্ছা বলো তো, আমরা যখন একটা অ্যালকেন লিখি, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন, অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যায় তখন সেটাকে আমরা কি বলি? আর গ্রুপ। সেটাকে কি বলি ভাই? অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ। যদি আমার এমন হয় যে আমার অ্যালকেন না, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, অ্যালকিন থেকে, অ্যালকিন মাইনাস হাইড্রোজেন, অ্যালকিন মাইনাস হাইড্রোজেন, হ্যাঁ, তখন সেটার নাম কি বলি জানো? অ্যালকিনাইল। অ্যালকিনাইল। এবং সেটা যদি স্পেসিফিক এইটা হয় যে CH2 ডাবল বন্ড CH এই যে এরকম, তাহলে এটার নাম হচ্ছে ভিনাইল। এটা জেনে রাখো, এই ভিনাইলটা সব থেকে বেশি কাজে দেয়, তো তাই জানাই দিলাম, ভিনাইল। ওকে। আচ্ছা, যদি ঠিক একই রকম ভাবে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, বেনজিন, এই যে বেনজিন একটা হাইড্রোজেন চলে গেছে, একটা হাত আমি বের করে দিছি, বা এটাকে বলতে পারো C6H5, এই গ্রুপটাকে তুমি বলতে পারো হচ্ছে ফিনাইল। ফিনাইল, এই ফিনাইলটাকে PH দিয়ে বলা হয়। এটাকে তুমি বলতে পারো অ্যারাইল। অ্যারাইল, ওকে। এই অ্যারাইলটাকে AR দিয়ে প্রকাশ করা হয়। এই যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, কথা কি বোঝা যাচ্ছে আমার? বুঝতে পারা যাচ্ছে? একই রকম ভাবে টলুইন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তিনটা হইতে পারে। টলুইন থেকে একটা হাইড্রোজেন যেতে পারে, দুইটাতে যেতে পারে, তিনটাই যেতে পারে। টলুইন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে কত হবে বলো তো? CH2 হবে একটা, একটা হবে হচ্ছে CH, একটা হবে হচ্ছে CH, তখন দুইটা হাত থাকবে, একটা হবে হচ্ছে এরকম C, তিনটা হাত থাকবে। এই তিনটা হওয়া সম্ভব না টলুইন থেকে একটা একটা করে হাইড্রোজেন রিপ্লেস করলে। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা নাম আছে। একটা হাইড্রোজেন চলে গেলে একটা হাত থাকে বাকি মাত্র, একটা হাইড্রোজেন চলে গেলে কেবলমাত্র একটা হাত বাকি থাকে। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, এটা যেহেতু সব থেকে বড়, যেহেতু হাইড্রোজেন সংখ্যাটাকে আমরা বড় মানে নির্দেশ করতেছি, হ্যাঁ, তাই এর নাম হয় হচ্ছে সব থেকে বড়। তিনটা যৌগ, তিনটা নাম, একটা হচ্ছে আমার সাথে সাথে বলো বেনজাইল, একটা বেনজাল, আর একটা বেনজো। আমার সাথে সাথে বলো বেনজাইল, বেনজাল, আর একটা কি? বেনজো। যখন আমি বললাম সব থেকে বড়, হাইড্রোজেন যেখানে বেশি সেখানে হচ্ছে সব থেকে বড় ধরে নিচ্ছি, হাইড্রোজেন যেখানে মাঝামাঝি সেখানে মাঝামাঝি, হাইড্রোজেন যেখানে নেই সেটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে যেটা সব থেকে বড় সেটার নামটা কি? সব থেকে বড় নাম বেনজাইল। যেটা সব থেকে মাঝামাঝি সেটার নামটা কি? বেনজাল। দেখো, আর যেটা সব থেকে ছোট সেটা কি? যেখানে হাইড্রোজেন নাই সেটা কি? সব থেকে ছোট নাম বেনজো। তাহলে তুমি বলো তো এই যৌগটার নাম তুমি কি বলবা? এই গ্রুপটুকুর নাম কি ছিল? বেনজাইল। তার মানে এটার নাম কি আসলে? বেনজাইল ক্লোরাইড না? বেনজাইল ক্লোরাইড। এই যৌগের নাম তুমি কি বলবা? বেনজাল ক্লোরাইড না? বেজনাল হয়ে গেছে, বেনজাল। বেনজাল ক্লোরাইড না? বেনজাল ক্লোরাইড। এই যৌগের নাম তুমি কি বলবা? বেনজো ক্লোরাইড না? বেনজো ক্লোরাইড। বলো, বুঝা গেছে জিনিসটা? পারবো? খুব কঠিন কি? খুব কঠিন না। ডান, ডান। ঠিক আছে, তার মানে রাইট আনসারটা এখানে কি বলো তো? তুমি ছিলা কোথায়? যে এখানে শিখেছো কত কিছু, অনেক কিছু। এসব জিনিসপাতি মাথায় রাখবা। এগুলাই আসলে কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর মেন গুরুত্ব। ওই একটা কোয়েশ্চেন দেখাই দিলাম ওইটা না,
বুঝছো ভাইয়া? ওকে, সো চলো এটা যদি সঠিক উত্তরটা আমি বলি, তাহলে এটা সঠিক উত্তরটা কি? এই যে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড প্রথমটাই যেহেতু বলছে, প্রথম বিক্রিয়াই তো, সেকেন্ড থার্ডে তো আসে নাই। ক্লিয়ার? বেনজাইল ক্লোরাইড, ডান। নেক্সটটা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। এই যে না শব্দ জিনিসটাকে হচ্ছে যে একটু মাথায় রেখো, দেয় না, কারা কারা দিবে না। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মেইন যার বৈশিষ্ট্য, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মানে যার এটা আসলে আধিপত্য বলতে পারো, যার জমিদারি, সে হচ্ছে আসলে কে জানো? বেনজিন। বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বলতে পারো জনক। সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ম্যাক্সিমামই দেয় হচ্ছে বেনজিন। তার মানে বেনজিন বা অ্যারোমেটিক কম্পাউন্ড এরা আমাদের কি দিবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়ার জন্য কান্নাকাটি করে রীতিমতন। অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক যৌগ, বুঝছো? তাহলে আমাকে বলছে দেয় না কে কে, তাহলে দেয় না কে? বেনজিন তো দেয়, তার মানে এই দেয় না, এই দেয় না। রাইট আনসার কি? 1 আর 3। এবং টু বি অনেস্ট এটা রাইট আনসার 1 আর 3ই। আর এরা যারা, এরা দেখো তো কে? এটা অ্যাসিড, এটা কি একটা অ্যাসিডের জাতক অ্যাস্টার। এরা কি বিক্রিয়া দিত বলো তো? কেমন প্রতিস্থাপন দিত? বলছি না আমি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিত। এরা কি দিবে? এরা দিবে হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এরা দিবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝছো কি জিনিসটা? ওকে, তাহলে রাইট আনসারটা কি এখানে? 1 আর 3, ডান। নেক্সট, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বেনজিন বলার একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা আমি দেখাই। অ্যালকাইল গ্রুপ যুক্ত করা হয় তো সেজন্য। ধরো এখানে একটা হাইড্রোজেন গ্রুপটাকে আমি দিয়ে দিলাম, CH3Cl। এই বিক্রিয়াটা একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া, কার উপস্থিতিতে? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটাতে কি তৈরি হয়? 3টা স্টেপে এই বিক্রিয়াগুলো হয় ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। এখানে CH3 গ্রুপটা যুক্ত হয়ে যায়, আমাদের HCl-টা অবশিষ্ট থাকে। এই হয় হচ্ছে এটার বিক্রিয়ার মেকানিজম। এই ফিডেলক্রাফট অ্যালকাইলেশন এই বিক্রিয়াটা আসলে কেমন? এটা কে দিচ্ছে বলো তো ভাইয়া? বেনজিন দিচ্ছে। এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া? অবশ্যই প্রতিস্থাপন। কেন? এই যে H বের হয়ে যাচ্ছে, CH3 গ্রুপটা যুক্ত হচ্ছে, একজন ঢুকছে একজন বের হচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়া। এবং কেমন ধরনের এটা প্রতিস্থাপন বলো তো? বেনজিন কি ধরনের বিক্রিয়া, যার জমিদারিটা কোথায়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে। বুঝছি কি জিনিসটা? তার মানে এটা প্রতিস্থাপন বিক্রিয়া, অবভিয়াসলি। নিউক্লিওফিলিক না, ইলেকট্রোফিলিক হ্যাঁ, তার মানে 1 আর 3 রাইট আনসার সি। সি, ওকে। চলো আমরা অ্যালকাইল হ্যালাইড জায়গাটার ভিতরে ঢুকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। SN1 SN2 কত আলাপ যে আছে এখানে। SN1 SN2 এবং এরাও আমাদের কেমন বিক্রিয়া দেয়? এরাও প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, এবং সেটাও হচ্ছে আবার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওই যে অ্যাসিড এবং অ্যাস্টার ওদের জাতকের মতো। এই যে দেখো শুরু হয়েছে SN1 SN2। চলো SN1 SN2 এর কাচ্চা চিট্টা সব একত্রিত করি। আচ্ছা, এই যে চলে আসো যদি SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1, SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2, এই বিক্রিয়া দুইটা হচ্ছে এরকম। এই বিক্রিয়া দুইটা আসলে কি বুঝাচ্ছে, কেন বুঝাচ্ছে, যদি একটু আমি তোমাকে ক্লিয়ারলি বলি। এখানে ফার্স্ট অফ অল আমরা যেই জিনিসটা দিয়ে তাদেরকে আসলে পার্থক্যকরণ করব, সেটা হচ্ছে ক্রোম। প্রথমে ক্রোম, পরেরটা হচ্ছে ধাপ, পরেরটা হচ্ছে সক্রিয়তা। ওকে, ক্রোম। ক্রোম জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি যে সংখ্যাটা দেওয়া সেটাই হচ্ছে তার ক্রোম। ক্রোম জিনিসটা হচ্ছে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য যতজন বিকারক অনুর উপর নির্ভরশীল সেটা হচ্ছে তার ক্রোম। এটা ক্রোমের কোনো সংজ্ঞা জাতের ভিতরেই না, বাট এতটুকু তোমাকে জানা রাখা লাগবে এখনকার জন্য। ক্রোম জিনিসটা এত সহজ বিষয় না। ক্রোম একটা পরীক্ষালব্ধ ভ্যালু, এবং মানে ধরে নাও একটা বিক্রিয়া হচ্ছে A+B দিয়ে কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, ধরে নিলাম। এই বিক্রিয়ার ক্রমটা হচ্ছে এরকম যে এই বিক্রিয়ার হার যেটা, এই বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে একক সময়ে যত ঘনমাত্রার যে পরিবর্তনটা, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, এই বিক্রিয়ার যে হার, এই হারটা এই যে সকল বিক্রিয়কের উপর নির্ভরশীল, আমি জানিও না যে এর উপর নির্ভরশীল হবে কিনা বা বি এর উপর নির্ভরশীল হবে কিনা, যে সকল বিক্রিয়কের উপর নির্ভরশীল তাদের যে সকল বিক্রিয়কের উপর নির্ভরশীল তাদের যে ঘনমাত্রা বা তাদের যে সক্রিয় ভর, তাদের সক্রিয় ভরকে যে ঘাতে উন্নীত করলে তা বিক্রিয়া হারের সমানুপাতিক হয়। দেখো আলফা আর বিটা ঘাতে উন্নীত করছি, আমি জানি না আলফা আর বিটা কি হবে। যে ঘাতে উন্নীত করলে তা বিক্রিয়া হারের সমানুপাতিক হয়, ওই ঘাতদ্বয়ের যোগফলকেই বলা হয় হচ্ছে ভাই ক্রম। এটা হচ্ছে ওই বিক্রিয়াটার ক্রম। এটা এতটাও ইজি জিনিস না আসলে, টু বি অনেস্ট।
সো এখানে 1 আর 2 দেওয়া হয়েছে না, এই সংখ্যাটা বোঝাচ্ছে হচ্ছে তার ক্রম। সো SN1 বিক্রিয়ার ক্রম কি 1, এর মানে কি এটা আসলে একজনের এক ঘাতের উপরে নির্ভরশীল, একজনের উপর নির্ভরশীল এবং এক ঘাতের উপরই। এটার মানে এটা কি, এটার ক্রমটা হচ্ছে 2। এটা হতে পারে একজনের দ্বিঘাতের উপর নির্ভরশীল, আবার হতে পারে দুইজনের এক ঘাতের উপর নির্ভরশীল। এটা আসলে বেসিক্যালি দুইজনের এক ঘাতের উপর নির্ভরশীল, বিকারক অণু এবং বিক্রিয়ক অণু দুইজনেরই উপর নির্ভরশীল আসলে। ধাপটা হয় এক্সাক্ট উল্টা, যেটা হচ্ছে মানে একজনের উপর নির্ভরশীল সেটা হয় হচ্ছে 2 ধাপে, আর যেটা হচ্ছে মানে এটা তুমি মনে রাখার জন্যই মাথায় রাখবা, তোমার ওই আর না হলে আলাদা এখন ভাবে SN1 SN2 তোমাকে একেবারে ওই বেসিক থেকে সম্পূর্ণ ক্লিয়ার করা লাগবে, দরকার নাই। যে 3টা ইনফরমেশন দরকার আমি বুঝাই দিচ্ছি, শিখে রাখো। SN2 এর হিসাবটা হচ্ছে ইটা ক্রমের সাথে ধাপটা হচ্ছে উল্টা। ক্রম হচ্ছে সংখ্যাটাই হচ্ছে ক্রম, ক্রমের সাথে উল্টা হচ্ছে ধাপ। ওকে, আচ্ছা। সক্রিয়তার ক্ষেত্রে এই যে 1 নাম্বার বিক্রিয়া একজনের উপরই মাত্র নির্ভরশীল কেন? কারণটা হচ্ছে এই যে দেখো তো, ধরে নাও তুমি এই যে সিম্পলি এটা দিয়ে চিন্তা করবা, আর 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 পজিটিভ। এখানে এটা কত 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন না? এটা কি অনেক সক্রিয় না? অনেক সক্রিয়, মানে সক্রিয় আবার বলি অনেক স্থিতিশীল না? অনেক স্থিতিশীল। কার্বোক্যাটায়ন আর কার্বন আয়নের ক্রম অনুযায়ী তুমি তো জানো এটা একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন। এই যদি একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন হয়, সো এই কার্বোক্যাটায়ন কতগুলো তৈরি হচ্ছে এর উপরই নির্ভর করে হচ্ছে কোথায় SN1টা। দ্যাটস ওয়াই এটা আসলে 3 ডিগ্রিটা হচ্ছে সবথেকে বেশি প্রিফার করে এই বিক্রিয়াটা করার জন্য, তারপরে 2 ডিগ্রি এই ক্রমটাতে, তারপরে 1 ডিগ্রি। আর এখানে এক্স্যাক্টলি উল্টা, 1 ডিগ্রি সব থেকে বেশি প্রিফার করে এখানে বিক্রিয়া করার জন্য SN2-তে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এবং SN2-তে একটা ইনফরমেশন জানা দরকার তোমার, সেটা হচ্ছে ওয়ালডেন ইনভার্সন। ওয়ালডেন ইনভার্সন নামে এখানে একটা ইনফো আছে, ওয়ালডেন ইনভার্সন। ওয়ালডেন ইনভার্সন জিনিসটা কি? ঝড়ে উল্টানো ছাতার মতো, ঝড়ে উল্টে যাওয়া ছাতার মতো মানে প্রোডাক্টটা তৈরি হয়, প্রোডাক্ট কনফিগারেশনটা এরকম হয়। প্রোডাক্ট কনফিগারেশনটা কেমন হয়? ঝড়ে উল্টে যাওয়া ছাতার মতন হয়, ওয়ালডেন ইনভার্সন বলা হয় এটাকে। এই তাহলে এখন এখানে যে কোশ্চেনটা তোমাকে বলছিল, কোশ্চেনটা কি ছিল দেখো তো, SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে? 1 ধাপ কি তার উল্টা, 2 টাস করে 2। চলো 24-25 আসছে না, আরো কিছু কোশ্চেন আসছে। SN1 বিক্রিয়ার জন্য প্রযোজ্য কি কি? 1 ধাপে ঘটে না, ক্রম 1, কিন্তু ধাপ কি হয়? উল্টা না। SNRX অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম, SN1 এ 3 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়, দেখো তো এটাই দিছে না 3 ডিগ্রি। বিক্রিয়ার হার শুধু RX এর ঘনমাত্রার উপর নির্ভরশীল। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল বলেই তো, একজনের উপর নির্ভরশীল বলেই তো এটা 1 ক্রমের, বুঝছো না? 1 নাম্বারটা না, তার মানে 2 আর 3 সঠিক উত্তর, 2 আর 3 আমাদের সঠিক উত্তর। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম, SN2 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম কি? 1 ডিগ্রি সব থেকে বেশি সক্রিয়। দেখো তো এখানে কি করছে, এখানে 3 ডিগ্রিকে বেশি সক্রিয় দিছে, তার মানে এটা হবে না। সক্রিয়তার ক্রম এই যে 1 ডিগ্রি, এটা বেশি। ওকে, ডান। আর বিক্রিয়ার হার শুধুমাত্র RX এর ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, এক্স্যাক্টলি শুধুমাত্র এর উপর নির্ভরশীল না, আরেকজনের উপর নির্ভরশীল, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপর নির্ভরশীল। তার মানে রাইট আনসার কত? 2 আর 3 এখানেও, বুঝছো? দেখো 2 আর 3। প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড সাধারণত কি ধরনের বিক্রিয়া দেয়? প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড মানে কি রে ভাইয়া? এই যে CH2X, অথবা তুমি বলতে পারো ডিরেক্ট RX। এই যে এটা যেটা, এটা কি একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোন ধরনের বিক্রিয়াটা দিত? SN1 নাকি SN2? SN2 না, SN2 না রে। SN2টাতে বললাম যে সেটা সব থেকে বেশি সক্রিয়, SN2। এই একটা বিক্রিয়া, এই বিক্রিয়ায় উৎপাদ তৈরি হলো, বিক্রিয়াটির কৌশল কি? এই বিক্রিয়াটার উৎপাদ কি তৈরি হবে বলো তো? এই বিক্রিয়াটা দেখাইছি না, জল দিলে নল তৈরি হয়, জল দিলে কি তৈরি হয়? নল তৈরি হয়, বলছি না, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো একটা বিক্রিয়ার ক্রম যখন তুমি হিসাব করো, খুব সিম্পলি আমি তোমাকে আজকে একটা খালি ট্রিক শিখাই দেই, এই এক ট্রিক ব্যবহার করে বিক্রিয়ার ক্রম মানে বের করা তোমার জন্য ডাল ভাত। সেটা হচ্ছে তুমি জৈব অণুটাকে হিসাব করবা না, তুমি প্রথমে বুঝো তো এটা বিক্রিয়াটা কেমন। এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া না? হাইড্রোক্সিলটা যে যুক্ত হচ্ছে এখানে, সোডিয়ামটা যে যুক্ত হচ্ছে এখানে, এমন না? প্লাস মাইনাসে, এই যে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, আর এই টোটালটা কি আসলে আমাদের প্লাস। তাহলে প্লাস মাইনাসে তৈরি হচ্ছে, প্লাস মাইনাসে তৈরি হয় বিক্রিয়াটা আমার থাকতে ছিল কি? আর CH2OH প্লাস সোডিয়াম ব্রোমাইড, এমন থাকতেছে কিনা? থাকতেছে এটা। কারণ আমি তোমাকে যে কোশ্চেনটা করলাম বা যে জিনিসটা বুঝাতে চাইলাম সেটা কি, তুমি কখনো চিন্তা করবা না হচ্ছে আমাদের এটা প্রতিস্থাপন, এটা তুমি বুঝছো। তাহলে হয়
এটা হবে না হলে এটা হবে, এ আর বি হবে। এ আর বি এর ভিতরে কোনটা হবে, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? সবসময় টেন্ডেন্সিতে রাখবা বিক্রিয়ক অণুটা কি, জৈব অণু না। জৈব অণু নিয়ে চিন্তা নাই, বিক্রিয়ক অণুটা কে আছে বলতো? হাইড্রোক্সিল। হাইড্রোক্সিলটা কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? হাইড্রোক্সিল কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? পড়াইছি আমি, বল, প্রথম পার্টের ভিতরেই পড়াইছি। মাইনাস চার্জ যুক্ত কেউ কি ইলেকট্রোফাইল হইতে পারে? নিশ্চয়ই না। সে কি তাহলে? নিউক্লিওফাইল। সো ও যদি নিউক্লিওফাইল হয়, দ্যাটস ওয়াই এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, রাইট আনসার বি। ক্লিয়ার? পারবো? আশা করি পারার কথা। আসো এবার অ্যালকোহল, ফেনল এবং ইথার সম্পর্কে পড়ি। খুবই মজাদার একটা জিনিস। শুরু করি। অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? নামধারী যে সকল বিক্রিয়া এবং শনাক্তকরণ যে সকল বিক্রিয়া, হ্যাঁ, এগুলা তোমার জন্য ফরজ পড়া বা পারা। নামধারী বিক্রিয়া, অ্যাক্রোলিন পরীক্ষা, ক্যানিজারো পরীক্ষা, নামধারী বিক্রিয়া এবং আরেকটার কথা বলি আমি, শনাক্তকরণ বিক্রিয়া, কাকে কি দ্বারা শনাক্তকরণ করা যায়, এগুলা তোমার জন্য পারাটা হচ্ছে ফরজ। নামধারী বিক্রিয়া এবং শনাক্তকরণ বিক্রিয়া। জৈব রসায়নের মূল মন্ত্র বা উত্তর করতে পারার সর্বোচ্চ সম্ভাবনা বৃদ্ধি পায় যদি তুমি এই দুই জিনিস পারো। তাহলে এখানে বলতেছে অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা যায়। আচ্ছা, অ্যাক্রোলিন পরীক্ষাটা কি আসলে? গ্লিসারলের নাম শুনেছো না ভাইয়া? CH2CH2OH, এই যে গ্লিসারল, একটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটাকে যদি তুমি সোডিয়াম বা পটাশিয়ামের, বিশেষ করে পটাশিয়ামের বাইসালফেটের বাষ্প দ্বারা, এটা একটা তীব্র বিজারক পদার্থ, এই বিজারক পদার্থ দ্বারা বিজারিত করো, তাহলে এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আসলে এরকম একটা যৌগ তৈরি হয়, একটা অ্যালকিনের অ্যালডিহাইড তৈরি হয়। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভাই অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন এর একটা তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে। এই তীব্র ঝাঁঝালো গন্ধ দিয়ে এটাকে শনাক্তকরণ করা যায়। এটাই হচ্ছে সেই অ্যাক্রোলিন। বুঝছো? অ্যাক্রোলিনের একটা তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে। ওকে, এই সো তাহলে এটা দিয়ে আমি কাকে শনাক্তকরণ করি? বিশেষ করে আমাদের এটা কি আসলে? গ্লিসারল না? গ্লিসারল বা গ্লিসারিন যাই বলো তুমি, গ্লিসারল। ওকে, এটাই হচ্ছে আমার সেই অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন তৈরি হয়, অ্যাক্রোলিন পরীক্ষা, সেটা কি? গ্লিসারিন। গ্লিসারিনকে শনাক্তকরণ করি আমরা। ডান। ফেনল শনাক্তকরণের জন্য ব্যবহার হয় কি কি? এই যে দেখো, এটা একটা রিসেন্ট ইয়ারেরই কোয়েশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেনলকে এরা জানি আলাদা রকম ভাবে একটা পছন্দ করে। ফেনল সম্পর্কে আমি কিছু ইনফরমেশনও দেই এবং এটাও শিখাই দিই। ফেনল শনাক্তকরণে এখন পর্যন্ত ফেনল শনাক্তকরণে ব্যবহৃত বিক্রিয়া হচ্ছে আসলে, হ্যাঁ, তিনটা বিক্রিয়া দিয়ে নরমালি ফেনল শনাক্তকরণ করা যায়। প্রথম যেটা, সেটা হচ্ছে ভাইয়া ফেরিক ক্লোরাইড পরীক্ষা, যেটার উত্তর হচ্ছে এখানে ফেরিক ক্লোরাইড পরীক্ষা। ফেরিক ক্লোরাইডের সাথে পরীক্ষা করলে এর লালচে দ্রবণটা হচ্ছে যে নষ্ট হয়। একটা হচ্ছে ভাইয়া ব্রোমিন পানি পরীক্ষা, ব্রোমিন পানির সাথেও পরীক্ষা দেয় ফেনল। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ জটিল পরীক্ষা যেটার নাম, সেটা হচ্ছে লিবারম্যান পরীক্ষা। এই আমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে এই লিবারম্যান পরীক্ষার সমীকরণ লিখতে যে যা একটা অবস্থা হয়েছিল ভাই, লিবারম্যান পরীক্ষা, এগুলো আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি ল্যাবের ভিতরে করছিলাম প্রত্যেকটাই। লিবারম্যান পরীক্ষাটা করতে মজা, কিন্তু লিখতে যায় একেবারে আকাশ ভরা তারা। যাই হোক, সো আচ্ছা, এই কিছু জিনিসপাতি বললাম। ফেনল সম্পর্কে আর কিছু ইনফরমেশন দিই। ফেনল হচ্ছে একমাত্র একটা অম্লীয় যৌগ যেখানে কার্বক্সিলিক গ্রুপ নাই, এবং এর নামটা কি বলতো? কার্বলিক অ্যাসিড। মানে নামেও অ্যাসিড আছে অথচ কার্বক্সিলিক গ্রুপ নাই। কি নাম? কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, মানে COOH বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ছাড়া অম্লীয় একটা যৌগ হচ্ছে এই কার্বলিক অ্যাসিড, অম্লীয় যৌগ। এরই চাচাতো ভাই আছে একটা, আরেকটা। এর চাচাতো ভাই আছে কি জানো? আরেকটা দেখাই, এই ফেনলেরই চাচাতো ভাই, সে যৌগটা হচ্ছে এরকম। দেখো তো চিনতে পারো কিনা। এই যৌগটার নাম কি জানো? এটা হচ্ছে আমাদের 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটার অপর একটা নাম আছে, সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। নামেও কি আছে বলো তো? পিক্রিক। নামেও অ্যাসিড আছে অথচ কি নাই? কার্বক্সিলিক গ্রুপ নাই, পিক্রিক অ্যাসিড।
এই জিনিসপাতিগুলো মাথায় রাখবা, ফেনল এবং ফেনলেরই একটা চাচাতো ভাই সম্পর্কে। আর এই যে এটা পাবলিক সম্পর্কে আরেকটা কথা বলা হয়, সাপ তাড়াতে ব্যবহার করা হয় কি, কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিডটা কি কাজে লাগে, সাপ তাড়াতে ব্যবহার হয়। তো তুমি তোমার জীবনে যত সকল সাপ তাড়াতে চাও কার্বলিক অ্যাসিড খেয়ে ফেলতে পারো। হ্যাঁ, খেও না আবার মারা যাবা, সাপ তাড়াতে ব্যবহৃত হয়, ব্যবহৃত। দেখো অনেক ইনফরমেশন জানলা তুমি। তাহলে জিনিসটা এখন আমাদের এখানকার সঠিক উত্তরটা কি ছিল আসলে, ফেরিক ক্লোরাইডের দ্রবণ, তাই তো? ডান, ফেরিক ক্লোরাইডের দ্রবণ। নেক্সট, নিচের কোন বিকারক ফেনলিক হাইড্রোক্সিল গ্রুপ শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়? সেম, লিবারম্যান খুঁজো, তারপরে হচ্ছে যে ব্রোমিন পানি খুঁজো, ফেরিক ক্লোরাইড খুঁজো, যাকে পাবা ফেরিক ক্লোরাইড। দেখো এটাও কত 19-20 আসা। তাহলে এটা কি হুবহু কোয়েশ্চেন রিপিটেশন না? আমি তোমাকে এটার আশা দেখাচ্ছি না যে তুমি হুবহু কোয়েশ্চেন রিপিটেশন পাবা, আমি চাইও না যে তুমি এটা পাও। আমি চাই বরঞ্চ তুমি যতটুকু শিখলা, তোমার বেলা ফেনল আসলো, এই যে ফেরিক ক্লোরাইড না আসে লিবারম্যান থাকবে, এরকম যেন উত্তর করতে পারো। তোমার বেলা ফেনল থেকে কোয়েশ্চেন করতেছে, বাট তোমাকে কোয়েশ্চেনটা দিল যে নিজের কোন যৌগটিতে অ্যাসিডিক গ্রুপ না থাকা সত্ত্বেও সেটা অম্লীয়, কি দিবা উত্তর? ফেনল। ওকে, নেক্সটটাতে অ্যালকোহল শনাক্তকরণ করার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহার করা হয়? অ্যালকোহল শনাক্তকরণের জন্য ধাতব সোডিয়াম ব্যবহার করা হয়। অ্যালকোহল, ফেনলিক অ্যালকোহল না কিন্তু, নরমাল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহৃত যে দুইটা উপায়, তার ভিতরে লেস ইম্পর্টেন্ট উপায় হচ্ছে ভাই ধাতব সোডিয়াম, লেস ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি লেস ইম্পর্টেন্ট, এটা অতটাও বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? বাট সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আসলে আমাদের লুকাস বিকারক। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের জন্য খুবই বেশি পরিমাণে কাজে লাগে। এবং আমি যখন ঢাবি ভর্তি পরীক্ষা দেই 20-21 সেশনে, তখন আসছিলই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে দেখাও, এটা রিটেন কোয়েশ্চেন 2.5 মার্কের জন্য আসছিল। এই লুকাস বিকারকটা কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl বা HCl কনসেন্ট্রেটেড, যাই বলো না কেন, এটা হচ্ছে লুকাস বিকারক। তাহলে রাইট অ্যান্সারটা কি আমাদের এখানে বলো তো? লুকাস বিকারক। এই হচ্ছে ডান। নেক্সট, অ্যালডিহাইড আর কিটোন, মাদার কম্পাউন্ড অফ, মানে কি বলবো, মাদার কম্পাউন্ড অফ আমাদের হচ্ছে যে জৈব রসায়ন। এই অ্যালডিহাইড আর কিটোন মিলে এদেরকে কি বলা হয় বলো তো? কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ, এবং এদেরকে এই কার্বনিল যৌগকেই বলা হয় হচ্ছে মাদার অফ অর্গানিক কম্পাউন্ড। কেন? কারণটা হচ্ছে এই কার্বনিল যৌগগুলা থেকে 1 বা 2 ধাপের মাধ্যমে খুব সহজেই তুমি অন্যান্য যে কোনো সমগোত্রীয় শ্রেণীতে খুব সহজে চলে যেতে পারবা, বুঝছো, কার্বনিল যৌগগুলো থেকে। তো চলো আমরা প্রথমে কোয়েশ্চেনটা দেখি। ফার্স্টে একটা কোয়েশ্চেন বলছে, এবং এমন একটা কোয়েশ্চেন বলছে যে কোয়েশ্চেন সম্বন্ধে তোমার একটা প্রপার জ্ঞান বা নলেজ থাকা লাগবেই। এবং এটা আমি পড়াবো, কোনো সমস্যা নেই। এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়া দেখেই তুমি উত্তর কিভাবে করবা আসলে। মজাদার ট্রিক আছে এখানে একটা। চলো এই ট্রিকটার জন্য থিওরিটা শিখি। থিওরি শেখার জন্য আমি আলাদা জায়গায় নিচ্ছি, যেহেতু ওখানে আমার প্রপার স্পেস বা প্রপার আমি জায়গা পাচ্ছি না মনে হচ্ছে, তাই তোমাদের জন্য আমি একটা জায়গা নিলাম। জিনিসটা হচ্ছে খুবই মজাদার, 3টা বিক্রিয়া সম্বন্ধে আমরা একটু শিখব। হ্যাঁ, থিওরি ক্লাসে আমি অনেক সময় না, অনেক একেবারে খেটে খুঁটে তোমাদেরকে এই জিনিসটা শিখাইছি। সো এখানে আমরা প্রথমে দিব হচ্ছে ভাই হ্যালো ফর্ম। এই 3টা বিক্রিয়া, এই যে আমাদের কার্বনিল যৌগের খুবই খুবই বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হ্যালো ফর্ম। এখানে দিব হচ্ছে ভাই আমি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বা অ্যালডল বিক্রিয়া। এখানে দিব হচ্ছে আমি ক্যানিজারো। 3টা বিক্রিয়া দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কার্বনিল যৌগ থেকে যদি একটা কোয়েশ্চেন আসে তাহলে এখান থেকে কোয়েশ্চেনটা আসবেই। আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়া, ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে হ্যালোফর্ম বিক্রিয়া আসলে কারা দেয়। তাহলে তুমি আমি প্রত্যেকটাই আগে দেখি যে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে। যে সকল কার্বনিল যৌগে হ্যাঁ মিথাইল কার্বনিল গ্রুপটা কেমন, এই যে CH3C ডাবল বন্ড ও, অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে, বাট এই গ্রুপটা থাকবে। বা আলফা হাইড্রোজেন মিনিমাম কয়টা, 3টি থাকবে। আলফা হাইড্রোজেন মিনিমাম 3টে থাকবে একটা কার্বনে, একটি কার্বনে। তারা দিবে হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া, ঠিক আছে?
হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্মে যদি আমি ক্লোরিন যুক্ত করে দিই তাহলে ক্লোরোফর্ম, আয়োডিন যুক্ত করে দিলে আয়োডোফর্ম, ব্রোমিন যুক্ত করে দিলে ব্রোমোফর্ম। এই হচ্ছে আলাপ। ওকে, বা দিয়ে দিছি আমরা, ঠিক আছে। অথবা তুমি হচ্ছে যে এখানে আরেকটা দিবা যে যারা মানে যাদের যাদের জারণ করে এই গ্রুপ পাওয়া সম্ভব, এই যে মিথাইল কার্বনিল বা আলফা হাইড্রোজেন 3টা এই গ্রুপ পাওয়া সম্ভব তারাও এই বিক্রিয়াটা দেয়। মানে কিছু কিছু অ্যালকোহল দিবে সম্ভব, তারাও এই বিক্রিয়া দেয়। যেমন একটা উদাহরণ দেই আমি, এই যে CH3 CH2OH, এটা এও হচ্ছে যে আমাদের এই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তারপরে হচ্ছে আমরা দিতে পারি CH3 CHOH CH3, এরাও আমাদের দিবে। এরকম কিছু উদাহরণকে তুমি টানতে পারো। এরকম 2 ডিগ্রি আরো অনেক অনেক অ্যালকোহল, আমি তো মাত্র 2 ডিগ্রি প্রোপানল নিলাম, 2 ডিগ্রি বিউটানল টিউটানল সবাই দিবে। ওকে, আচ্ছা চলো যে এরা কারা দেয় সেটা দেখে ফেলি। অ্যালডল দিবে কারা? যে সকল কার্বনিল যৌগ, এটা কিন্তু কার্বনিল যৌগ হইতে হবে। অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল ট্যালকোহল অন্য কাউকে আবার ধরে না, অ্যাসিড ট্যাসিড ওদেরকে আবার ধরতে যাও না, অনলি কার্বনিল যৌগ, অ্যালডিহাইড বা কিটোন। তাহলে এখানে আমাদের আলফা হাইড্রোজেন একটি মিনিমাম মাস্ট, মানে এখানে আমার কি যারা অ্যালডল ঘনীভবন দিবে তাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন একটা মিনিমাম থাকাই লাগবে। আচ্ছা, ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে? ক্যানিজারো যে বিক্রিয়া তারাই দিবে যে আলফা হাইড্রোজেন মাস্ট নট প্রেজেন্ট, যার কাছে আলফা হাইড্রোজেন থাকবে না তারা দিবে। আমি উদাহরণ দেই, ধরে নাও CH3 CHO CH3 CH2 CHO CH3 CO CH3। হ্যাঁ, আচ্ছা এখানে উদাহরণগুলো লিখছি, এই উদাহরণগুলো একবারে হচ্ছে যে এখানে লিখছি, তো এটাকে আমি হচ্ছে যে নিচে দিয়ে দিব। আরেকটা দিব হচ্ছে যে ধরো CHO CH3 CH3 CH3। আলফা হাইড্রোজেন কে বলতো? আলফা হাইড্রোজেন হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত, এই যে এটা, ওই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। ওই আলফা কার্বনে জয়টা হাইড্রোজেন আছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে দেখো তো আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? তিনটা আলফা হাইড্রোজেন আছে। তার মানে অ্যালডলও দিবে সে, হ্যালোফর্মও দিবে সে, বাট ক্যানিজারও দিবে না। ক্যানিজারও দিবে না কেন? সেটার কারণ তুমি বুঝতেছো। মানে সে দিবে হচ্ছে হ্যালোফর্ম, সে দিবে হচ্ছে অ্যালডল, বাট ক্যানিজারও না। একে দেখো, এ হচ্ছে হ্যালোফর্মও দিবে না, অ্যালডল দিবে, ক্যানিজারও দিবে না। কেন? কারণ এখানে আলফা হাইড্রোজেন 2টা আছে, এখানে কয়টা দরকার? মিনিমাম 3টা দরকার। এই কার্বনেরটাই হাইড্রোজেনটাই আলফা হাইড্রোজেন না। এই এখানে দেখো, এ হ্যালোফর্ম দিবে, অ্যালডল দিবে, হ্যালোফর্ম দিবে, অ্যালডল দিবে, বাট ক্যানিজারও দিবে না। একে দেখো, এ অনলি হ্যালোফর্ম দিবে না, অ্যালডলও দিবে না, ক্যানিজারও দিবে অনলি, কারণ দেখো এখানে আলফা হাইড্রোজেন একটাও নাই। ডান, বোঝা যাচ্ছে আশা করি হালকা পাতলা কিছু। এবার দেখো প্রোডাক্ট কি তৈরি হবে। প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে, এক্ষেত্রে আমার জন্য প্রোডাক্ট তৈরি করাটা খুব মজাদার। এই প্রোডাক্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা পলিহ্যালোজেনো অ্যালকেন, এই পলিহ্যালোজেনো অ্যালকেন দেখতে কেমন? CHX3 এরকম টাইপের। এখানে আয়োডিন হতে পারে, এখানে ব্রোমিন হতে পারে, এখানে ক্লোরিন হতে পারে। আচ্ছা, এর সাথে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের বাকি অংশটুকুর অ্যাসিডের লবণ, বাকি অংশের অম্লের লবণ। এই আচ্ছা, অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার ইস্যুটা হচ্ছে এখানে আমরা ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করাই, এখানে আমরা কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করাই। কনসেন্ট্রেটেড খাল লাগে আমাদের। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাল আর ডল, অ্যাল প্লাস অল, মানে অ্যালডিহাইডিক গ্রুপ থাকবে, CH গ্রুপও থাকবে, প্লাস হাইড্রোক্সিল গ্রুপও থাকবে, এরকম একটা যৌগ তৈরি হবে, একটা মাত্র যৌগ তৈরি হবে। ক্যানিজারো বিক্রিয়ার হিসাবটা হচ্ছে এখানে জারণ আর বিজারণ দুইটাই হবে, জারণ ও বিজারণ দুটি হবে। তাহলে ভাই তুমি বলো তো, অ্যালডিহাইডিক গ্রুপ তো আছে যেখানে আলফা হাইড্রোজেন নাই, ওকে যদি তুমি জারণ করো তাহলে কি হবে? অ্যাসিড, ওই অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তার লবণ তৈরি করছে। আবার ওই যে অ্যালডিহাইড সেটাকে যদি তুমি বিজারণ করো তাহলে তার কি তৈরি হবে? অ্যালকোহল। দ্যাটস ওয়াই এখানে তৈরি হয় হচ্ছে একটা অ্যালকোহল প্লাস অ্যাসিডের লবণ। যতটুকু তুমি পড়াইলাম আমি তোমাকে এখানে, এটি যদি মনে রাখতে পারো,
তোমার হ্যালোফর্ম, অ্যালডল, ক্যানিজারোতে আর সিঙ্গেল কোনো একটা ইস্যুতে থামবে না। চলো এবার কোয়েশ্চেনের উত্তরটা করি আমরা। এখানে যে যৌগটা আছে সেই যৌগটার দিকে একটু লক্ষ্য করি। এই যৌগটা আসলে কি? এই যৌগটা হচ্ছে একটা আলফা হাইড্রোজেন ছাড়া যৌগ, CHO। এখানে আমার আলফা কার্বন কোনটা বলো তো? এইটা না, এই যে এই কার্বনটাতে এই আলফা কার্বনে কোনো কি হাইড্রোজেন আছে? না, ওই হাইড্রোজেনটা রিপ্লেস হয়েই তো CHO গ্রুপটা যুক্ত হয়েছে। তার মানে যে আলফা হাইড্রোজেন নাই সে কোন বিক্রিয়াটা দিবে? ক্যানিজারো বিক্রিয়া দিবে। ক্যানিজারো বিক্রিয়াতে কি হয়েছিল? ক্যানিজারো বিক্রিয়াতে জারণ এবং বিজারণ দুইটাই ঘটছিল। দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটার নাম আমরা বলতে পারি হচ্ছে একটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, সামঞ্জস্যকরণ বিক্রিয়া। তোমরা বলবা যে শ্বাস লেতা হতো আশিক ভাই এক और থিওরি समझने लगाता है, মানে আরেকটা থিওরি বোঝানো শুরু করে। আচ্ছা যাই হোক, এটা শিখে রাখো, অনেক কাজে দিবে। যেটা বলতেছি, এই যে এই যৌগটাতে আমার আলফা হাইড্রোজেন নাই, হ্যাঁ, আলফা হাইড্রোজেন না থাকলে সে দিবে ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়ার হিসাবটা কি ছিল? এই যে দেখো, ও কনসেন্ট্রেটেড, এই যে 50% কনসেন্ট্রেট দিয়ে কাজ করতেছে। এই কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একে একবার তুমি জারণ করবা, একবার বিজারণ করবা। যখন তুমি জারণ করতেছো একে, তখন জারণ করলে এটার কি অ্যাসিড তৈরি হবে। এটার অ্যাসিডটা কি রে ভাই? এই যে COOH, এই অ্যাসিডটা, ওই অ্যাসিডের লবণ তৈরি হয়ে যাবে না, মানে COONA, এটা একটা তৈরি হবে। আবার এটাকে তুমি বিজারণ করতেছো, এটাকে বিজারণ করলে কি ফেনল তৈরি হবে? উত্তরটা হচ্ছে না, ফেনল না। এই যে CH2OH, এটা তৈরি হবে ভাই। ফেনল তৈরি হয়ে গেলে কি হলো? এই কার্বন কই গেল তাহলে? যোগে ঢুকে গেল, ওখানে তো 6টা কার্বন অলরেডি আছে, এইটা তৈরি হবে। সো এবার তুমি সঠিক উত্তরে আসো। দেখো এখানে দিছে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড তো না, অ্যাসিডের লবণ, তার মানে এটা না। এটা কি বলছে? টলুইন না। এই যে দেখো এই যৌগটা কি? তোমার সঠিক উত্তর না? বুঝছো তুমি? তোমার এই একটা সিঙ্গেল পিস অফ কোয়েশ্চেন উত্তর করার জন্য তার ব্যাক এন্ডের থিওরি কতটুকু, তার ট্যাকটিস কতটুকু বোঝা লাগে। টু বি অনেস্ট কঠিন না, ধরতে পারলেই সহজ, এবং তুমি পারবা ইনশাল্লাহ। কারণ আমি নিজের চেষ্টা করতেছি ধরাতে, তুমি জাস্ট নিজে চেষ্টা করো একটু, অবশ্যই 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 পারবা। ডান, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস দ্য উত্তর। আচ্ছা, এরপরে বলতেছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ কিউপার অক্সাইডের লাল পদক্ষেপ দেয় কে? এই যে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ, টলেন বিকারক, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট ক্ষারীয়, আর ফেলিং দ্রবণ কপার হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের অতিরিক্ত সলিউশন, এরকম বলতে পারো। আবার অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড এমনও বলতে পারো, ফেলিং দ্রবণ। এরা দুইজন কাদের সাথে মেইনলি বিক্রিয়া দেয়? আমি একটু দেখাই। এরা দুইজন বিক্রিয়া দেয় হচ্ছে ভাইয়া তোমার এক অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে এরা বিক্রিয়া করে। অ্যালডিহাইড খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সাথে সাথে দুই অ্যালডিহাইডের সাথে সাথে এরা আরেকজনের সাথে বিক্রিয়া করে, সে হচ্ছে কি জানো? অ্যালকাইন এক। অ্যালকাইন এক, অ্যালকাইন এক যারা, তারাও কিন্তু এর সাথে বিক্রিয়া করে। সো অ্যালডিহাইড আর অ্যালকাইন একের মধ্যে তুমি এটা পার্থক্য বের করতে পারো না, বাট অ্যালডিহাইডের সাথে কিটোন অন্য কারো পার্থক্য করতে পারবা। অ্যালকাইন একের সাথে দুনিয়ার অন্য যে কোনো অ্যালকাইন অথবা অ্যালকিন অথবা অ্যালকেনের পার্থক্য করতে পারবা। ওকে, এই তাহলে এখানে তোমাকে বলছে উত্তরটাতে কে কে? অ্যালডিহাইড, ফর্মিক অ্যাসিড, গ্লুকোজ। এখানে জিনিসটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ যার ভিতরে আছে। ফর্মিক অ্যাসিড হচ্ছে এমন একজন জিনিস, এই থিওরিটুকু তোমার জানা লাগবে, যেটা দুইটার মতনই আচরণ করে। দেখো এই গ্রুপটুকু থাকার জন্য ওটা হয় হচ্ছে তোমার অ্যালডিহাইড, আবার এই গ্রুপটুকু থাকার জন্য ওটা আচরণ করে হচ্ছে অ্যাসিডের মতো। এটা আবার কি অ্যাসিডিক গ্রুপ না? এই গ্রুপটুকু থাকার জন্য ওটা আচরণ করে হচ্ছে অ্যাসিডের মতো। তার মানে এটাও তো অ্যালডিহাইড গ্রুপ আছে, তার মানে সেও দিবে। আবার গ্লুকোজ, গ্লুকোজের ভিতরে ছিল না, দেখছো না এই যে CH2OH, এখানে তো অ্যালডিহাইড গ্রুপ আছে। তারপর এখানে কি CHO গ্রুপ ছিল না? একেবারে নিচে 4 কার্বন পরে ছিল তো, ওটার ভিতরে তো অ্যালডিহাইড গ্রুপ আছে, তার মানে তিনজনই দিবে। ডান। নেক্সট, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা কোন যৌগ শনাক্তকরণ করা যায়? বলো, আমি বলে দিছি অলরেডি। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট মানে কে আসলে? এটা হচ্ছে টলেন বিকারক, টলেন্স রিয়েজেন্ট বা টলেন বিকারক। এই টলেন বিকারক দিয়ে, টলেন্স রিয়েজেন্ট বা টলেন বিকারক, এই টলেন বিকারক দিয়ে কি অ্যালকাইন একের সাথে বিক্রিয়া করবে আর অ্যালডিহাইডের সাথে। এখানে উত্তর আছে কে? অ্যালকাইন আছে, বাট এটা কি অ্যালকাইন এক না, তো অ্যালডিহাইড তো ডিরেক্ট, তাহলে অ্যালডিহাইড সঠিক উত্তর। ডান। নেক্সট, নিম্নের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করার জন্য মিনিমাম আমার একটা আলফা হাইড্রোজেন থাকা লাগবে। সো দেখো এখানে আমার আলফা কার্বনই নাই, এখানে আমার আলফা হাইড্রোজেন আছে এবং 3টা আছে। রাইট আনসার এইটাই। এই যৌগটার ক্ষেত্রে এটা একটু ভুল লিখছে, এটাও সঠিক উত্তর আসলে হবে। হ্যাঁ, মানে এই কনসেপ্ট অনুযায়ী এটা তো হবে না, কারণ এটা তো বুঝতে পারছো এখানে আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই।
এখানে আলফা হাইড্রোজেন নাই, এটা হবে না। এই কনসেপ্টে এটা যদি উত্তর দিয়ে থাকে তার মানে এও কিন্তু দিবে, কারণ এখানে আলফা হাইড্রোজেন আছে। একটা আলফা হাইড্রোজেন থাকলেও কিন্তু সে আমাদের কি দিবে, বিক্রিয়া দিবে। এরকম বেসিক্যালি এই কোশ্চেনটা যেরকম, মানে এই কনসেপ্টটা যেরকম হওয়া উচিত ছিল সেটা হচ্ছে, এটাও ধরো না এখানে কোনো হাইড্রোজেন নাই, এখানে হচ্ছে CH3 গ্রুপ একটা দেওয়া উচিত ছিল, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে না। বুঝছো কি বলছি? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে না, এমন এমন দেওয়া উচিত ছিল, তাহলে এটাও সঠিক উত্তর হবে না। বাট এখনকার কনসেপ্ট যেটা দেওয়া ছিল, এরকম ভাবে যেটা দেওয়া ছিল, সে অনুযায়ী এটাও আমাদের সঠিক উত্তর হতে বাধ্য, কারণ থিওরি, তোমাকে আমি থিওরি যা পড়াইছি তাই, থিওরি তো আর ভুল বলবে না। বাট রাইট অ্যান্সার বি তো হবেই, বি। নেক্সটে চলো, অ্যামিন সমূহ এবং ডায়াজোকরণ, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে আমাদের অ্যাসিড আছে, তাহলে আমাদের শেষ। ওকে, যদি আমরা একটু দেখি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণে ব্যবহার হয় কোনটা? মনে রাখবা, আমার সাথে বলো। ওহ নো, কি? ওহ নো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন। অ্যামিন মানে কি? একটা অ্যামোনিয়া দ্বারা যদি প্রতিস্থাপিত হয় NH2 গ্রুপ যেটা ফাংশনাল থাকে, সেটাই হচ্ছে অ্যামিন। এটা যদি আমরা এমন লিখি, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন, বা এটাকে তুমি বলতে পারো R2NH। আর যদি আমি এটাকে এমন বলি R3N, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। আর এটা হচ্ছে R4N প্লাস হয় একটা, তাহলে সেটা হয় কি আমাদের 4 ডিগ্রি বা কোটার্নারি অ্যামিন হয়। এটা সমানই। তো এই যে অ্যামিনের শনাক্তকরণের জন্য আমরা যাকে ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, NaNO2। এটা হচ্ছে 1 ডিগ্রি ভাই, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি বা টারশিয়ারি, আর এটা হচ্ছে 4 ডিগ্রি বা কোটার্নারি। এবং আরেকটা হচ্ছে ভাই HCl। এর সাথে যদি তুমি বিক্রিয়া করো তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে HNO2 নাইট্রাস অ্যাসিড প্লাস সোডিয়াম ক্লোরাইড, নাইট্রাস অ্যাসিড প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই যে নাইট্রাস অ্যাসিড, এটাই মেইনলি তোমার ব্যবহৃত হয় কিসে? অ্যামিনের শনাক্তকরণে। এটাকে আমি ওহনো কেন বললাম? এই যে দেখো, এটা আসলে বিক্রিয়া করে এই আকারে। এটাকে কি বলতেছি? ওহনো, নাইট্রাস অ্যাসিড। তার মানে রাইট আনসারটা কি? নাইট্রাস অ্যাসিড, নট নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আবার না, নাইট্রাস অ্যাসিড। ক্লিয়ার? দেখো নেক্সট, কার্বিলামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা যায়? ওই যে বললাম শনাক্তকরণ পরীক্ষা বারবার। দেখো, কার্বিলামিনের ইস্যুটা হচ্ছে এই যে তোমার NH2 একটা প্রাইমারি অ্যামিন প্লাস ক্লোরোফর্ম CHCl3, এই দুইটারই শনাক্তকরণ বিক্রিয়া করা যায় হচ্ছে আসলে কার্বিলামিন পরীক্ষা দ্বারা। এটাকে তুমি পরীক্ষায় দিবা হচ্ছে একটা গাঢ় ক্ষারীয় সলিউশনে যদি বিক্রিয়া দাও, হ্যাঁ, অ্যালকোহলীয় সলিউশনে, গাঢ় না। আচ্ছা, এই যদি বিক্রিয়াটা ঘটাও তাহলে এখানে যে জিনিসটা তৈরি হয়, একটা কার্বিলামিনের যৌগ তৈরি হয়, NC, CN ছিল না, এটা NCর একটা যৌগ তৈরি হয়, প্লাস আমাদের তৈরি হয় হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, প্লাস তৈরি হয় হচ্ছে পানি। এই যে যৌগগুলো তৈরি হয়, ঠিক আছে? এই কার্বিলামিন, এটা একটা আয়োডক্স বামের মতো গন্ধ থাকে, ঝান্ডু বাম আছে না, ওইরকম আয়োডক্স বাম, আয়োডক্স বামের মতন একটা ঘ্রাণ হয়, বুঝছো? এই হাইড্রোজেনটা ওখানে যায়, বাদ বাকিগুলা হচ্ছে যে এই যে 3 মোল HCl হয়, HCl পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে 3 মোল এমন বের করে নিয়ে আসে। এই যে জিনিসটা জাস্ট এরকম হয় হচ্ছে, যে দেখো এই কার্বনটা জাস্ট এই নাইট্রোজেনের সাথে হবে, এই 2 মোল হাইড্রোজেন, এই 2 মোল, এরা মিলে আসলে 3 মোল HCl বিক্রিয়া করে, 3 মোল HCl 3 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 3 মোল পটাশিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করবে। এই এই হচ্ছে আলাপ। সো রাইট আনসার ডান। এখন কথা হচ্ছে, তাহলে এটা কি আসলে ভাইয়া? প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন, বা বলতে পারো 1 ডিগ্রি অ্যামিন, বা ডিরেক্ট যদি তুমি বলতে চাও তাহলে সেটা হচ্ছে আসলে অ্যানিলিন। অ্যানিলিন যে কোনোটা, তোমায় কি বলতে হবে? যে কোনোটা। বাট টু বি অনেস্ট এখানে কোনোটাই উত্তরে নাই, আছে নাই, বাট গ্লিসারিন তো, সরি গ্লিসারিন আবার বলি, ক্লোরোফর্ম তো আছে। এটা কিন্তু দুইজনেরই একই সাথে শনাক্তকরণ বিক্রিয়া, এই যে ক্লোরোফর্ম প্লাস হচ্ছে প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। এখানে তাহলে আমার রাইট আনসারটা কি আসলে চাচ্ছে? ক্লোরোফর্মই চাচ্ছে, বুঝছো? ক্লোরোফর্ম, এই যে ক্লোরোফর্ম। ক্লিয়ার? নেক্সট, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের জন্য কোন পরীক্ষা ব্যবহৃত হয়? ডান, বলা ডান। কি? আমাদের কার্বিলামিন পরীক্ষা, আয়োডক্স বামের মতো যেখানে গন্ধ তৈরি হয়। আমি এখানে আরেকটা জিনিস যোগ করব, এই পরীক্ষাটার নাম তুমি শুনে রাখবা, না শুনে রাখলেও জেনে রাখো, তোমার A বা D ইউনিটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নিনহাইড্রিন পরীক্ষা, নিনহাইড্রিন পরীক্ষা, এটা কি কাজে লাগে জানো? নিনহাইড্রিন পরীক্ষা এটা কাজে লাগে হচ্ছে অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণের জন্য, অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণ,
অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণে নিন হাইরিন পরীক্ষা কাজে লাগে। ওকে, জেনে রাখলাম একটা এক্সট্রা ইনফরমেশন। ডান। কার্বিলামিন বিক্রিয়ার বৈশিষ্ট্য কোনটা? ক্লোরোফর্ম ও জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ করা যায়। জলীয় নাকি অ্যালকোহলীয় ছিল বলতো? অ্যালকোহলীয় ছিল, তার মানে এটা হবে না। সেকেন্ডারি টারশারি অ্যামিন শনাক্তকরণ করা যায় না। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ করা যায়, অ্যালকোহলের শনাক্তকরণ করা যায় না, তার মানে রাইট আনসার বি। নেক্সট এবং আবার ভেরি লাস্ট টপিক, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ও এদের জাতক সমূহ। চলো এটা আমরা দেখে ফেলি। দেখো তো প্রথম কোশ্চেনটা কি বলতেছে, নিচের কোনটা তীব্র অ্যাসিড? এটা খুবই সহজ কোশ্চেন দিছে, একটু কঠিন দিত তাও একটু মানতাম। অ্যাসিডের বিশেষ করে কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা আমি আজকে তোমাকে একটার মাধ্যমে দুনিয়ার সবগুলো ইনশাআল্লাহ যেন করতে পারো তা শিখিয়ে দিচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিড তীব্রতা মানে তোমাকে যেটা দিছি এটা সহজ কেন বলছি দেখো, কারণ আমি তোমাকে যেটা শিখাতে চলেছি সেটা হচ্ছে কঠিন। প্রথম যেটা কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা বাড়ে বা কমে সেটার প্রথম যেটা আমাদের নিয়ামক সেটা হচ্ছে আমাদের অ্যাসিডের শিকলে প্রতিস্থাপক হিসেবে হ্যালোজেন। প্রতিস্থাপক হিসেবে হ্যালোজেন। এখন হ্যালোজেন খালি এই কথা বলে দিলেই হয়েছে? নিশ্চয়ই না, এখানে তিনটা নিয়ামক আছে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে হ্যালোজেন আমার কার্যকরী মূলক থেকে কত দূরে? যত কাছে হবে তত সক্রিয় হবে, যত কাছে তত সক্রিয় হবে। আচ্ছা, তাহলে দূরত্ব, কার্যকরী মূলক থেকে দূরত্ব যেটা সেটা যত কাছে হবে তত সক্রিয় হবে। তারপরে কাছে ধরো দুইটাতেই আছে তখন হচ্ছে হ্যালোজেনের সংখ্যা, ধরো দুইটাতেই কাছেই আছে তখন হ্যালোজেনের সংখ্যাতে চলে যাব আমরা। কাছেও আছে হ্যালোজেনের সংখ্যাও সেম, তখন চলে যাব হ্যালোজেনের প্রকৃতি। হ্যালোজেন প্রকৃতির ক্ষেত্রে কি তড়িৎ ঋণাত্মকতা কাজ করবে। ফ্লোরিন থাকলে সব থেকে বেশি সক্রিয়, ক্লোরিন থাকলে তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এই তারপরে সেকেন্ড যেটা, যদি প্রতিস্থাপক গ্রুপ না থেকে থাকে তাহলে হবে হচ্ছে যার শিকল যত ছোট তা তত বেশি সক্রিয়। সে তত বেশি সক্রিয়। ডান। দেখো এখানে প্রতিস্থাপক কোনো গ্রুপই দেওয়া নেই, না থাকলেও তো কি হলো, চলো আমি যা শিখাইছি চলো তোমাকে আমি শিখাই জিনিসটা। ধরে নাও আমরা দিলাম হচ্ছে CH3CH2COOH, ওকে, তারপরে দিলাম হচ্ছে CH3CH এফ দিব না, CH মনে করো না আমরা দিলাম হচ্ছে CH, তারপরে ধরো আমরা দিচ্ছি হচ্ছে, আচ্ছা এটা এরকম ভাবে দাও, CHCl2CH2CH2COOH, তারপরে আমরা দাও হচ্ছে ভাইয়া HCOOH, তারপরে দাও হচ্ছে CH3CH2ClCOOH, হ্যাঁ, তারপরে দাও হচ্ছে CH3CHF, এটা তো আসলে 5টা হাত হয়ে গেছে তাই না, এখান থেকে দুই জিনিসটাকে সরাইতে হবে, সরাই দিলাম, এটাকে সরাও, তারপরে এটা হচ্ছে CHF, তারপরে COOH, আরেকটা কি দেবো, আরেকটা দিয়ে ধরো CH3COOH। 6টা অ্যাসিড দিলাম, 6টা অ্যাসিডের এবার নাম্বারিং করো, এটা হচ্ছে তোমার 1 2 3 4 5, হ্যাঁ এটা হচ্ছে তোমার 6। এবার আমরা এর ভিতরে সক্রিয়তার ক্রমে কে বেশি কে কম বলো তো? 3 আর 5 এরা বাই ডিফল্ট অ্যাটলিস্ট বাকি 4টা থেকে কি হবে, কম সক্রিয় হবে। কেন? কারণ বাকি প্রত্যেকটাতে প্রতিস্থাপক গ্রুপ আছে। এখন প্রতিস্থাপক গ্রুপের ভিতরে আমি তখন চলে যাব হচ্ছে যে ফার্স্ট অফ অল দূরত্ব, কার্বন শিকল থেকে প্রথমেই দূরত্ব, হ্যালোজেন থেকে কার্যকরী মূলকের দূরত্ব। দেখো এখানে আছে হচ্ছে সব লাস্টে, এখানে আছে হচ্ছে 2 নম্বরে কার্যকরী মূলকের পরে 1-এর পরে 2-এ, বাট এই যে এটা আর এটাতে কার্যকরী মূলকের পরেই আছে না, 1 নম্বরে 2 নম্বরেই আছে না, তার মানে এই যে আমাদের 4 আর 5 হবে হচ্ছে সব থেকে বেশি সক্রিয়। 4 আর 5-এর ভিতরে তখন কে বেশি সক্রিয় হবে? আমি যাবো হচ্ছে হ্যালোজেনের সংখ্যা সমান সমান আছে, হ্যালোজেনের সংখ্যা যদি সমান হয়ে যায় তখন চলে যাবো হ্যালোজেনের প্রকৃতি। হ্যালোজেনের প্রকৃতিতে সব থেকে বেশি কে? ফ্লোরিন নিশ্চয়ই উপরে, তার মানে আমরা সহজিক উত্তর হিসেবে বলতে পারি
ভাই আমাদের 5 নাম্বার যে সে হচ্ছে সব থেকে বেশি আগায় থাকবে। তারপরে কত থাকবে? 4 নাম্বার থাকবে। কেন? কারণ তারপরেই তো ক্লোরিন 4 কাছে আছে। তারপরের কাছেতে যাব, তারপরের কাছে কোনটা? এটা 1। 2 এ কিন্তু কার্বন মানে হ্যালোজেন সংখ্যা বেশি আছে, কিন্তু সেটা দূরে, বেশি দূরে। এখানে আমার 3 নাম্বারে, এখানে দেখো আমার 4 নাম্বারে। তার মানে তারপরে চলে যাব আমরা 1 এ, তারপরে যাব হচ্ছে আমরা 2 এ। তাহলে দেখো 4টা আমার করা শেষ। এরপরে 3 আর 5 এর ভিতরে যখন আমরা করতে যাব শিকলটা, তাহলে যার শিকল যত ছোট সে তত বেশি সক্রিয়। তাহলে তারপরে যাব হচ্ছে আমরা 3 এ, তারপরে যাব হচ্ছে আমরা কত ভাইয়া? এটা কি 5 না 6? এটা হচ্ছে 6। এটা আমার 6 নাম্বার। ওকে, বলো জিনিসটা কি ক্লিয়ার হইছে? সব থেকে বেশি সক্রিয় এই 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 বুঝছো? এজন্যই বলছি যে তোমারটা তো ডাল ভাত দেওয়া আছে, দেখো ডাল ভাত, তার মানে রাইট আনসারটা কি? ডি। সঠিক উত্তর ডি। নেক্সট, জৈব যৌগে COOH মূলক শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ব্যবহার করে কিছু আসে না, ফেরিক ক্লোরাইড তো না, এটাও না, সোডিয়াম বাইকার্বনেট। এখানে কার্বন ডাইঅক্সাইডের যে বুদবুদটা তৈরি হয় সেখানে আমরা দিয়াশলাই বা ম্যাচের কাঠি ধরি, সেটা নিভে যাবে এক। অথবা তুমি হচ্ছে চুনের পানির ভিতরে এটাকে কি করবা, মানে চুনের পানির ভিতরে এটাকে হচ্ছে ছেড়ে দিবা, তাহলে দেখবা যে দ্রবণটা ঘোলা হয়ে গেছে, ওটাও হইতে পারে। ডান, ঠিক আছে। তার মানে সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট এবং আমাদের ভেরি লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে COOH ফর্মিক অ্যাসিড যৌগটি বিক্রিয়া দেয়, দেখো 2,4-DNPH এর সাথে, ফেলিং দ্রবণের সাথে, সোডিয়াম বাইকার্বনেটের সাথে। দেখো জিনিসটা হচ্ছে যে তুমি বুঝো, এটা যদি অ্যালডিহাইড মানে কার্বনিল গ্রুপ হইতো, কার্বনিল গ্রুপ যদি হইতো তাহলে 2,4-DNPH এর সাথে দিত, কিন্তু ফেলিং দ্রবণের সাথে ঠিকই দিবে। কারণ কি? কারণ ওর একটা অ্যালডিহাইড গ্রুপের মানে ফাংশনালিটি আছে তার ভিতরে। এই যে এদিকে দেখো অ্যালডিহাইড গ্রুপের ফাংশনালিটি আছে না? আছে। কিন্তু শুধু কার্বনিল না, শুধু কার্বনিল হলে কিন্তু দিয়ে দিত। আর এটা যেহেতু অ্যাসিডিক গ্রুপেরও ফাংশনালিটি আছে, এই যে এই অংশটা কি আবার অ্যাসিডিক গ্রুপ না? এই অংশটা আবার কি অ্যাসিডিক গ্রুপ? অ্যাসিডিক গ্রুপের ফাংশনালিটি থাকার জন্য সোডিয়াম বাইকার্বনেটের সাথেও দিবে। দিবে না শুধু কি 2,4-DNPH এর সাথে, কারণ এই যে 2,4-DNPH ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এ কেবল এবং কেবলমাত্র কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া দিবে। কার্বনিলের মতন ফাংশনালিটি থাকলে দিবে এরকম না। কেবলমাত্র কার সাথে বিক্রিয়া দিবে বলতো? কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া দিবে। কার্বনিল, অ্যালডিহাইড বা কিটোন হোক, বাট কার্বনিলের সাথেই দিবে। তার মানে রাইট আনসারটা কি আমাদের? 1 আর 3। সঠিক উত্তরটা দেখো 1 আর 3। ডান, ডান অ্যান্ড ডাস্টেড। সো থ্যাংক ইউ যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলা, থ্যাংকস এ লট অ্যাকচুয়ালি। হ্যাঁ, যা কিছু দেখানো হয়েছে এই যে টাইপ ওয়াইজ, জাস্ট কোশ্চেনগুলোকে তুমি যাও এবার নিজে সলভ করার চেষ্টা করো, নিজে সলভ করো, আশা করি পারবা। তোমার নিজের সলভ, তোমার নিজের প্র্যাকটিস এটার পরিমাণটা যত বেশি হবে, বিলিভ মি, তুমি শুধু জৈব রসায়ন বলে না, প্রত্যেকটা জিনিসের ভিতরে তুমি ততটা বেশি আগায় থাকতে পারবা। জাস্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে যে নোটগুলা করতেছো, এই নোটটা ঠিক মতন রিভিশন দিবা ভাইয়া। এই রিভিশন দিয়া নিজে এই প্র্যাকটিসের জিনিসটাকে আমরা বলতেছি আসলে কি, তুমি এক্সাম, আমাদের এই প্রোগ্রামের সাথে তোমাকে যথেষ্ট পরিমাণে এক্সাম যুক্ত করে দেওয়া আছে, সেই এক্সামগুলোতে অ্যাটেন্ড করো, ইরর প্রুফিং করো, যে ভুলগুলা হচ্ছে সে ভুলগুলোকে ঠিক করো। এই হচ্ছে একটা তোমার জন্য লুপ, আর কিচ্ছু না। রিভিশন, এক্সাম অ্যাটেন্ড, ইরর প্রুফিং, ভুল ঠিক করা, জাস্ট কমপ্লিট করতে থাকো। অবভিয়াসলি তুমি জৈব রসায়নেও মাস্টার হতে পারবা। তোমার যে সকল সাবজেক্টের মধ্যে একটু ইস্যু মনে হচ্ছে, প্রবলেম মনে হচ্ছে, সেগুলো খুব ভালো মতন কমপ্লিট করতে পারবা। তো সবাই অনেক অনেক ভালো থাকো, ইনশাল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে যাও। দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।